हाई एवरीवन वेलकम टू WBCS জার্নি। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে ডিসকাস করব। এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো আমি ডিসাইড করেছি যে তোমাদের টোটাল 10 দিনে পুরো ইন্ডিয়ান পলিটি কভার করে দেবো। তোমরা বারবার আমাকে কমেন্ট করছিলে যে ম্যাম সাবজেক্ট ওয়াইজ ক্লাস কমপ্লিট করুন। সো দেখো আমার প্রবলেম হয় কি যে একসাথে অনেকগুলো সাবজেক্ট এইভাবে করাতে আমার খুব প্রবলেম লাগে। সো ডিসাইড করেছি যে সবার প্রথম পলিটি দিয়ে স্টার্ট করি। সো এই পলিটি 10 দিনে কভার হয়ে যাবে, দেন আমরা অন্য কোনো সাবজেক্ট পড়বো। তো এখানে দেখো টোটাল 10 দিনের যে শিডিউল, কোন ডেটে কোন কোন টপিক আমি করাবো, এক এক দিনে দুটো তিনটে করে টপিক কভার হয়ে যাবে। দুটো তো কোনো দিনই থাকবে না, জেনারেলি 3-4টে করে টপিক কভার হবে। সো তোমরা এটার শিডিউলটা কিন্তু আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে পেয়ে যাবে, ওখানে কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম। সো ওখান থেকে কিন্তু পেয়ে যাবে 10 দিনে কোন দিন কী কী ক্লাস করানো হবে। তো আজকে যেরকম ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস আমি কভার করবো। সো এর পরেই কিন্তু ওই দুটো ক্লাস আসবে, তোমরা ওই দুটো ক্লাসও কিন্তু মন দিয়ে দেখে নেবে। আর এর আগে যে 3টে ক্লাস পলিটিতে রয়েছে সেগুলো, মানে যে 3টে মেন ক্লাস, সেগুলো কিন্তু অলরেডি করানো হয়ে গেছে চ্যানেলে। তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো বা যারা দেখোনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে ওই আগের 3টে ক্লাস কিন্তু দেখে নেবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর তাছাড়া ভীষণ ইম্পর্টেন্ট সেশন আমি কিন্তু স্টার্ট করছি, সো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে এর পরের ক্লাসগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, চলো আজকে ক্লাস শুরু করি। এবার দেখো ফান্ডামেন্টাল রাইটস মেন, এখানে আমি দেখো খুবই সংক্ষেপে আমি স্লাইডগুলো রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম কথা, ফান্ডামেন্টাল রাইটস, যেটা বাংলা হচ্ছে মৌলিক অধিকার। যারা বেঙ্গলি ভার্সন, চিন্তার কোনো কারণ নেই, আমি এখানে কিন্তু বেঙ্গলিতেও মুখে বলে দেবো। ওকে, তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, যেটা কনস্টিটিউশনের কত নাম্বার পার্টে আছে, এক্সামে কোশ্চেন আসে। সো আমি ওই জন্য বারবার বলে দিচ্ছি যে পার্ট 3 মনে রাখবে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কনস্টিটিউশনের পার্ট 3 নাম্বার পার্টে কিন্তু আছে, এবং এটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে সেটা হচ্ছে 12 থেকে 35 নাম্বার আর্টিকেলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে। এবার এখানে তোমরা এটা অনেকেই জানো না যে কনস্টিটিউশনের যেটা পার্ট 3টাকে কিন্তু ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, পার্ট 3টাকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়াও বলা হয়। আর এই যে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের দেশের সংবিধানে বেশিরভাগ জিনিসই মানে কোনো না কোনো একটা কান্ট্রির কনস্টিটিউশন থেকেই সেই ধারণাটা নিয়েছে। সো এবার সেক্ষেত্রে যদি বলা হয় যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমরা কি বলবে? ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপর দেখো এখানে আরেকটা কোশ্চেন হয় কি যে ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল অর নন জাস্টিসিয়েবল কোনটা? সো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল, মানে বিচারযোগ্য, বিচার করা যায়। বিচার কেন করা যায়, মানে ব্যাপারটা আমি গুছিয়ে বলছি। যে কোনো ব্যক্তি বা তুমি ধরো সাপোজ যে কটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত হলে কোনোভাবে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারো। সুপ্রিম কোর্টে এর এগেনস্টে কথা বলতে পারো যে আমি এই ফান্ডামেন্টাল রাইট থেকে বঞ্চিত হয়েছি। সো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এর বিচার করবে। সো সেই জন্যই এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে, বাট সেগুলো আমরা একটু পরে বলবো। সো এখন মেন কথা, পরীক্ষায় কোশ্চেন আসে যে ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল নাকি নন জাস্টিসিয়েবল। সো এর অ্যান্সার হয়ে যাবে জাস্টিসিয়েবল, এটা মনে রাখবে। আর ফান্ডামেন্টাল রাইটস সাডেনলি কেন কনস্টিটিউশনে এটাকে অ্যাড করা হয়েছে, ব্যাপারটা সেটা বোঝার দরকার। যে আমাদের যে ব্যক্তিগত যে স্বাধীনতা, পার্সোনাল লিবার্টি, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটসটাকে সংবিধানে নেওয়া হয়েছে। সো এই পয়েন্টসগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে বলতে পারো ফান্ডামেন্টাল রাইটসের বাইবেল, মানে এইখান থেকে এই যে কটা আমি পয়েন্ট বললাম এর মধ্যে থেকে কিন্তু অনেক কোশ্চেন এক্সামে আসে, বারবার রিপিট হয়। ওকে, এরপরে দেখো নেক্সট আমরা দেখব কি, অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ফর 7 ফান্ডামেন্টাল রাইটস। মানে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু টোটাল 7টা মৌলিক অধিকার ছিল, 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল। কোন সময়? সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এবার কোশ্চেন এটা হতে পারে যে বর্তমানে কটা ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের? বর্তমানে কিন্তু 6টা ফান্ডামেন্টাল রাইট, মানে একটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। সো এবার 6টা ফান্ডামেন্টাল রাইট যেগুলো বর্তমানে আছে সেগুলো জানতে হবে। এবার সেই সাথে সাথে ওই সময় এক্সট্রা একটা কী ছিল সেটাও আমরা দেখে নেব। সো এখানে দেখো আমি কি বলছি
যে 6টা যে ফান্ডামেন্টাল রাইট সেগুলো আমরা পরপর আর সেগুলো কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেল সেটাও বলে দিচ্ছি। ওকে, তো এটা কি হচ্ছে, রাইট টু ইকুয়ালিটি প্রথম ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ইকুয়ালিটি আমি কিন্তু পরপরই লিখেছি, তোমরাও পরপরই পড়বে। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। দেন রাইট টু ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যের অধিকার। দেন হচ্ছে রাইট টু ফ্রিডম, যেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 19 থেকে আর্টিকেল নাম্বার 22 পর্যন্ত। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে আর্টিকেল 23 থেকে 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা 25 থেকে 28 পর্যন্ত। তারপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, মানে তো আশা করি বুঝতে পেরেছো, কালচারাল মানে সাংস্কৃতিক, অ্যান্ড এডুকেশনাল মানে তো জানো। সো এটা হচ্ছে 29 থেকে 30 নম্বর আর্টিকেল। তারপরে হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল 32। তোমরা বলবে 31 কোথায় চলে গেল, এইটাই ছিল অরিজিনাল যখন আর কি তৈরি হয়েছিল তখন এই আর্টিকেল 31টাই কিন্তু আর একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, যেটাকে পরে ডিলিট করে দেওয়া হয়েছে এখান থেকে ডিলিট করে অন্য কনস্টিটিউশনে অন্য জায়গায় নেওয়া হয়েছে। বাট সেটাই আমি বলছি যে অরিজিনালি কিন্তু এই যে এটা দেখছো আর এইটা, এই দুটোর মাঝে কিন্তু একটা ছিল যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। সো রাইট টু প্রপার্টি যেটা ছিল আর্টিকেল নাম্বার 31, 31 নম্বর আর্টিকেল এটা ছিল, যেটা পরে ডিলিট করে দেওয়া হয়েছে। এইটার কথাই আমি বলছিলাম, আর এটা থেকেই কিন্তু অনেকভাবে অনেক রকমভাবে কোশ্চেন আসে। সো আমি পরেও বলে দেবো জিনিসটা, এই নিয়েও আমি স্লাইড রেখেছি আলাদা, সেখানে আমি বলবো। ওকে, সো এখন আপাতত যেগুলো রয়েছে আমরা সেগুলোই দেখবো যে কী কী আছে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ওকে, এতটা ক্লিয়ার? কারোর যদি কোনো ডাউট থাকে না ক্লাসে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। এবার দেখো নেক্সট আমরা দেখব কি, যেটা আমি একটু আগেই বললাম, রাইট টু প্রপার্টি, যেটা ডিলিট করে দেওয়া হয়েছে। এবার ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিলিট করেছে নিশ্চয়ই কোনো না কোনো অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে ডিলিট করবে। এটা 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে হয়েছিল। সো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু এটাকে ডিলিট করা হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে। এবার ডিলিট করে এটাকে বর্তমানে কি করা হয়েছে, এটা হচ্ছে একটা লিগাল রাইট। বর্তমানে এটা ফান্ডামেন্টাল রাইট না, এটা একটা লিগাল রাইট। এবং সেটা কত নম্বর আর্টিকেলে এখন রয়েছে, তখন ছিল 31-এ, এখন রয়েছে আর্টিকেল 300-এতে। ওকে, আর কনস্টিটিউশনের পার্ট 12, 12 নম্বর পার্টে এটা রয়েছে বর্তমানে। আর পরীক্ষায় কোশ্চেন আসে যে এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট না। সো অপশানে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট তো দেবে, আর একটাই রাইট টু প্রপার্টি, বা অনেক সময় অন্য কিছুও দিয়ে দেয়, বাট আমি জাস্ট বলছি, এটা অনেকবার এসেছে এক্সামে এরকম কোশ্চেন, সো সেই জন্যই বলছি। সো সেক্ষেত্রে তোমরা জানো কি অ্যান্সার করবে, রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এখন নেই। ওকে, এবার আমরা নেক্সট দেখব, নেক্সট পয়েন্ট কি বলছে, সাম অফ দেম আর অ্যাভেলেবল টু দ্য সিটিজেন্স। ফান্ডামেন্টাল রাইটসের একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারো যে কোনো জিনিসই, শুধু ফান্ডামেন্টাল রাইটস না। সো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কিছু আছে যেগুলো ডিরেক্টলি সিটিজেন, মানে আমাদের ভারতের সিটিজেনদের ওপর ডিরেক্টলি প্রযোজ্য, আবার কিছু আছে সিটিজেন, ফরেনার, মানে যত ভারতের মধ্যে যারা যারা রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। মানে মনে করো না যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস ফরেনাররাও, মানে যে সমস্ত ফরেনার আমাদের দেশে এসে বাস করে তাদের ওপরও প্রযোজ্য, সমস্ত না, কিছু কিছু তাদের ওপর প্রযোজ্য, এবং কিছু কিছু হচ্ছে শুধুই সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ভালো করে খেয়াল রাখবে। আর দেখো এই ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু অ্যাবসোলিউট নয়, বাট কোয়ালিফাইড। মানে কি, যে এটা যে কোনো রিজনের ক্ষেত্রে কিন্তু এর ওপর রেস্ট্রিকশন জারি করা যেতে পারে। এটা খুব ভালো করে বোঝো জায়গাটা কি বলতে চাইছি। মানে যে কোনো এক্সটার্নাল অ্যাগ্রেশন বা এনিথিং, মানে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটসের উপরে রেস্ট্রিকশন জারি করা যেতে পারে, যেটা আমি একটু আগেই বলছিলাম এক্সেপশন। ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে যে এক্সেপশনের কথাটা বলেছিলাম, যে ফান্ডামেন্টাল রাইটস থেকে তুমি যদি বঞ্চিত হও কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্টে যেতে পারো ডিরেক্টলি। বাট কিছু ক্ষেত্রে হয় যে ক্ষেত্রে কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটসের উপরে রেস্ট্রিকশন জারি করা হয় কিছু কিছু সময়, সেই জিনিসটাই আমরা দেখব। বাট রেস্ট্রিকশন জারি করা হলেও সেটা রিজনেবল নাকি রিজনেবল না সেটা কোর্ট ডিসাইড করবে অবভিয়াসলি। তো এবার দেখো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে ফান্ডামেন্টাল রাইটস
যেটা হচ্ছে আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট অর পার্মানেন্ট, এটা পার্মানেন্ট না। পার্মানেন্ট না তার মানে কি, যে পার্লামেন্ট যদি চায় তাহলে ফান্ডামেন্টাল কোনো একটা ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু রিপিল করতে পারে, রিমুভ করতে পারে। সো তোমরা একটু আগেই যার প্রমাণ পেয়েছো, রিমুভ করা হয়েছিল রাইট টু প্রপার্টিকে। সো সেটাই বলছে যে পার্লামেন্ট ক্যান কার্টেল অর রিপিল দেম বাট অনলি বাই আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাট অ্যান্ড নট বাই অ্যান অর্ডিনারি অ্যাক্ট। কোনো অর্ডিনারি আইনের মাধ্যমে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটকে রিমুভ করা যায় না। সো এটা ভালো করে ফলো করো। কোশ্চেন তোমাদের এখান থেকেও কিন্তু দেওয়া যেতে পারে যে পার্লামেন্ট একমাত্র কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই ফান্ডামেন্টাল রাইটকে রিপিল করতে পারে, অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে না। সো ওখানেও তোমরা দেখেছো 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রিপিল করা হয়েছিল ওটাকে। তো সেটাই এখানে বলছে, এবং এক্ষেত্রে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারেরও কোনো চেঞ্জ করা যাবে না। মানে বেসিক স্ট্রাকচারের চেঞ্জ না করেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কোনো একটা রাইটকে কিন্তু রিপিল করতে পারে যদি চায় তো। ওকে, এরপর দেখবো যে সাসপেনশন অফ রাইটস, যেটা এক্সেপশন যে বলছিলাম কথাটা, সেটা মেন এখানেই আমাদের পড়ার দরকার। যে দেখো ফান্ডামেন্টাল বলতে এখানে ফান্ডামেন্টাল রাইটসের কথাই বলা হচ্ছে, ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ আ ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যায়, বাট এক্সেপ্ট, তার এক্সেপশন কেস কি, সেটা হচ্ছে 20 এবং 21। 20 এবং 21 নম্বর আর্টিকেলের মাধ্যমে যে রাইটস বলা আছে সেটাকে কোনো ক্ষেত্রেই কিন্তু সাসপেন্ড করা যাবে না, কোনো ক্ষেত্রেই বন্ধ করা যাবে না, বাট বাকিগুলো কিন্তু সাসপেন্ড করা যেতে পারে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে। সো এই এক্সেপশনাল কেসগুলো ভালো করে মনে রাখবে, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয়ে গেছে। এবার দেখো আরেকটা সাসপেনশন অফ রাইটসের উপরে আরেকটা জিনিস, এই যে 19 নম্বর আর্টিকেলে যেটা বলেছিলাম, যে 19 নম্বর আর্টিকেলের মধ্যেও না 6টা রাইটস রয়েছে, মানে 6টা ফ্রিডম রয়েছে, যেগুলো সাসপেন্ড করা যেতে পারে একমাত্র একটাই টাইমে, যখন কোনো এক্সটার্নাল এমার্জেন্সি, এক্সটার্নাল ওয়ার, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আর্টিকেল 19কে সাসপেন্ড করা যায়। আদারওয়াইজ কোনো মানে ভারতের মধ্যেই মানে কোনো ইন্টারনাল এমার্জেন্সির ক্ষেত্রে বা ইন্টারনাল কোনো বিদ্রোহ, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19কে সাসপেন্ড করা যায় না। সো মনে রাখবে, সর্বপ্রথম কথা হচ্ছে কোনো ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সাসপেন্ড করা যায়, বাট 20 আর 21 কোনো ক্ষেত্রেই করা যায় না। আর 19কে একমাত্র একটা ক্ষেত্রেই করা যায় সাসপেন্ড, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে। এই দুটো কনফিউজ হবে না একদমই, দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি, ভালো করে খেয়াল রাখবে। ওকে, এরপর দেখো প্রত্যেকটা আর্টিকেল, যে আমরা এতক্ষণ আর্টিকেলের নাম করছি, প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কি বলা আছে সেইটা এক্সামে আসে। সো সেই জন্যই বলছি, এক্সামে এরকম বলে দিল ইকুয়ালিটি বিফোর ল কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 14। সো এরকমই কোশ্চেন আসে, সো এই জন্য আমি এটা ডিটেলসে ডিসকাস করব। এবার দেখো রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার, যেটা আর্টিকেল 14 থেকে 18 আছে। এবার প্রত্যেকটা আর্টিকেল আলাদা আলাদা করে পড়বো। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14, 14 নম্বর আর্টিকেলে কি বলছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে কি, কোনো ব্যক্তিকে তুমি স্পেশাল ফেভার করতে পারবে না, মানে আইনের চোখে সবাই সমান, রাইট? আইনের চোখে সবাই সমান, এ গরিব, এ বড়লোক, বা এ হচ্ছে ছেলে, এ মেয়ে, এরকম ক্ষেত্রে তুমি তাদেরকে মানে স্পেশাল কোনো সুযোগ সুবিধা দিচ্ছ, এইগুলো হবে না। আইনের কাছে সবাই সমান, তুমি যাই হও, ঠিক আছে? সো নো পার্সন ইজ অ্যাবাভ দ্য ল, আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না, সেটাই অ্যাকচুয়ালি আর্টিকেল 14-এ বলা হচ্ছে, ইকুয়ালিটি বিফোর ল, আইনের ঊর্ধ্বে হচ্ছে সবার সমতা। ওকে, এবার দেখো এখানে এর কিছু এক্সেপশন আছে, বলে না সব কিছুরই মোটামুটি একটা করে এক্সেপশন থাকে। সো এর কিছু এক্সেপশন আছে, যেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অর দ্য গভর্নর ইজ নট অ্যান্সারেবল টু এনি কোর্ট ফর দ্য এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ হিজ অফিস। সো এখানে কি বলতে চাইছে, যে প্রেসিডেন্ট বা গভর্নর কিন্তু তার যে কার্যকালে মানে তার যে দায়িত্ব পালন করছে, যে তার অফিসের যে ডিউটি, সে ডিউটি যে পালন করছে, তার জন্য কিন্তু সে কোর্টের কাছে জবাব দিতে একদমই বাধ্য নন। সো এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে ফান্ডামেন্টাল রাইটস মানে এটাই রুলস,
এটাই রুলস হচ্ছে সে কিন্তু তার যে ডিউটি পালন করছে সেই ডিউটি পালনের ক্ষেত্রে সে কারোর কাছে জবাব দিতে বাধ্য নয়। ওকে, এবং তাদের যে অফিস টার্ম সেই টার্ম পিরিয়ডের মধ্যে কিন্তু কোন প্রেসিডেন্ট বা গভর্নরের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং কন্টিনিউ করা যাবে না। সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, এক্সেপশনাল কেস। আর এরপরে আমরা নেক্সট দেখব আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। মানে ধর্ম, তারপরে জাতি, তারপরে ছেলে মেয়ে, দেন হচ্ছে সে কোন জায়গায় জন্মেছে, সেইগুলোর ওপরে বেসিসে মানে সেগুলোর ওপর ভিত্তি করে তুমি কারোর প্রতি ভেদভাব করতে পারবে না, মানে এটা সম্পূর্ণ নিষেধ। আর্টিকেল নাম্বার 16-এ কি বলছে? পাবলিক এমপ্লয়মেন্ট মানে চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। মানে এ ছেলে মানে এ হচ্ছে বেশি, সে আগে চান্স পেয়ে যাবে, একটা মেয়ে চান্স পাবে না, এই ধরনের। মানে একজন বড়লোক হচ্ছে, সাপোজ ধরো মানে কেউ যারা সমাজে যেটা বলা হয় যে কেউ ধরো মানে বড়লোক, সো সেক্ষেত্রে সে চান্স পাবে, বাট আরেকজন যার টাকা কম আছে সে চান্স পাবে না, এমন ব্যাপার কারোর ক্ষেত্রেই হবে না। সো সবাইকে সমান সুযোগ দেওয়া হবে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। সো টার্মগুলো ভালো করে ফলো করো। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 17, প্রচুরবার এক্সামে এসে গেছে, প্রত্যেকটা আর্টিকেল ভীষণ ইম্পর্টেন্ট। সো আর্টিকেল নাম্বার 17 মানে অস্পৃশ্যতা, সমাজে যে মানে এই জাতির নিয়ে যে জাত নিয়ে আর কি সবাই যে ঝামেলাগুলো পাকায়, যার ফলে কি হয় যে যাদেরকে বলা হয় যে এরা নিচু জাত, তো তাদেরকে ছুলে মানে বিশাল একটা পাপ করে ফেলেছো, এরকম একটা বিহেভ করে যে সমস্ত লোক। তো সেই জিনিসগুলো নিয়ে কথাটা বলা হচ্ছে যে এই যে আনটাচেবিলিটি, এটা অ্যাবলিশন। আনটাচেবিলিটি কিন্তু আইনত মানে অপরাধ, মানে এই অস্পৃশ্যতা ব্যাপারটা যে আর কি মানা হয়, মানে অনেক এখনও অনেক জায়গায় আছে এরকম। সো এই জিনিসটা কিন্তু আইনত অপরাধ। ওকে, এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 18, অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। টাইটেলসের অ্যাবলিশন, সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। এরপর নেক্সট দেখবো রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। এর আন্ডারে কোন কোন আর্টিকেল আছে? আর্টিকেল 19 আর আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22। আর্টিকেল 19-এর মধ্যে কি বলেছিলাম, এর মধ্যেও 6টা ফ্রিডম রয়েছে, মানে আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম। সো এর মধ্যে 6টা রাইটস এক্সট্রা রয়েছে, সেগুলো দেখবো। প্রোটেকশন অফ 6 রাইটস রিগার্ডিং ফ্রিডম, স্বাধীনতার যে অধিকার 6টা রয়েছে সেগুলো দেখে নেব। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যার মানে হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। তোমার যেটা মনে আসছে সেটা তুমি বলতে পারো, সেটার জন্য তুমি সম্পূর্ণভাবে স্বাধীন, সেই ব্যাপারটাই বলতে চেয়েছে। দেন 2 নম্বর ফ্রিডম অফ অ্যাসেম্বলি, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা। ওকে, তারপরে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা। সো এই সমস্ত স্বাধীনতা তুমি পাচ্ছ, এগুলো কিন্তু রাইট টু ফ্রিডমের আন্ডারে যে আর্টিকেল নাম্বার 19 আছে, সেই 19-এর আন্ডারে যে 6টা রাইটস সেগুলো বলা হচ্ছে। এরপরে আমরা দেখব 4 নাম্বার কি বলছে, ফ্রিডম অফ মুভমেন্ট, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা। মানে ভারতের যে কোনো জায়গায় তুমি স্বাধীনভাবে যেতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। 5 নাম্বার ফ্রিডম অফ রেসিডেন্স, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা। নেক্সট হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বন বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা। তোমার যা মানে যে পেশাই তোমার পছন্দ তুমি সেই পেশাতেই যেতে পারো, এ ব্যাপারে তোমাকে কেউ মানে হস্তক্ষেপ করা উচিত না। সো এইটাই বলছে, মানে এই স্বাধীনতা এটা আর কি, এই রাইটসটা কিন্তু এর মধ্যেই পড়ছে, রাইট টু ফ্রিডমের মধ্যেই। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। এরপর নেক্সট পয়েন্ট দেখব, আর্টিকেল নাম্বার 20-তে কি বলছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। ওকে, ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে এগুলো, যেগুলো বলছিলাম যে আর্টিকেল 20 আর আর্টিকেল 21, এটা হচ্ছে কোনো ক্ষেত্রেই বন্ধ হয় না এগুলো, ঠিক আছে। এবার দেখো আর্টিকেল নাম্বার 21 কি বলছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে ব্যক্তিগত স্বাধীনতা, মানে নিজের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে যে প্রোটেকশন সেইটা। আর এই আর্টিকেল নাম্বার 21-এর মধ্যেই কিন্তু একটা রাইট রয়েছে, যেটা হচ্ছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, 21-এর এতে আছে, যেটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা 2002 সালে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল।
সো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাইট টু এলিমেন্টারি এডুকেশন এটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। ওকে, এরপর দেখব আর্টিকেল নাম্বার 22-তে কী বলছে, 22 নম্বর আর্টিকেল, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হয় তো এটা হচ্ছে আইন, মানে এর আন্ডার, এই আর্টিকেল নাম্বার 22 এর আন্ডার এটা বলা আছে যে তাকে অ্যারেস্ট করতে গেলে তাকে কিন্তু বলতে হবে যে তুমি তাকে কেন অ্যারেস্ট করছো। মানে পুলিশ, মানে আইনের কাছে এটাই নিয়ম যে তাকে অ্যারেস্ট করলে যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে এটা বলে দিতে হবে যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, যাতে সে সেই অনুযায়ী হচ্ছে উকিলের সাথে পরামর্শ করতে পারে বেল নেওয়ার জন্য, এনিথিং। সো সেই জিনিসটাই বলা হয়েছে। এবং আচ্ছা, এখানে আর কিছু বলার দরকার নেই। সো এটা মনে রাখবে যে যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার কে জানাতে হবে যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, এবং সে সেই মতো তার একজন উকিলের সাথে কিন্তু সে কথা বলতে পারবে। এই সমস্ত স্বাধীনতা কিন্তু এর মধ্যে। ওকে, বাট একটা জিনিস বলে রাখছি যে এই যে আছে যে ট্যাক্স, কেউ ধরো ইনকাম ট্যাক্স পে করলো না, সেক্ষেত্রে যে তাকে যে অ্যারেস্ট করার ব্যাপারটা আছে, তো সেইটা কিন্তু এই আর্টিকেল নাম্বার 22 এর আন্ডারে পড়ে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। ওকে, এরপর নেক্সট দেখব রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল নাম্বার 23 থেকে 24। আর্টিকেল নাম্বার 23-তে কী বলছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। এই যে মানুষকে বিক্রি করে, খুব বাজে একটা ঘটনা, যেটা হচ্ছে মানুষকে বিক্রি করা হয় সেই জিনিসটা, এবং কোনো মানুষকে তার ইচ্ছার এগেনস্টে তাকে খাটানো, ইচ্ছার এগেনস্টে তাকে কাজ করিয়ে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে কিসের মাধ্যমে, আর্টিকেল নাম্বার 23, শোষণের বিরুদ্ধে। এটা শোষণ হচ্ছে এক ধরনের, সো তার বিরুদ্ধে যে রাইটস আছে তোমার। আর্টিকেল নাম্বার 24-এ কী বলছে, কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো ওই ধরনের শিল্পের এতে কোনো চিলড্রেন, কোনো বাচ্চাকে, সেখানে কোনো শিশুকে এমপ্লয়মেন্ট মানে কাজ করানো হবে না। অবভিয়াসলি সেটা একটা অপরাধ, কোনো শিশুকে কোনো ফ্যাক্টরিতে কাজ করানো, এটা হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেটা কিসের মাধ্যমে, আর্টিকেল নাম্বার 24-এর মাধ্যমে। নেক্সট, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল নাম্বার 25 থেকে 28। আর্টিকেল নাম্বার 25-এ কী বলছে, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। তুমি তোমার ইচ্ছা মতো ধর্মকে মানতে পারো, সেক্ষেত্রে তোমাকে কেউ হস্তক্ষেপ করাটা অপরাধ। তো সেটাই এখানে বলা হয়েছে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো ধর্মকে কিন্তু মেনে চলতে পারো এবং সেটা প্র্যাকটিস করতে পারো। আর্টিকেল নাম্বার 26 কী বলছে, একই ব্যাপার অনেকটা, সো এটা মনে রাখবে, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। 27 কী বলছে, এই যে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যে ট্যাক্স, মানে তাদের প্রমোশনের ক্ষেত্রে ট্যাক্স পে করা, সেক্ষেত্রেও তোমাকে ফ্রিডম দেওয়া হচ্ছে আর্টিকেল 27-এর আন্ডারে। নেক্সট দেখব আর্টিকেল 28, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওরশিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশনে অ্যাটেন্ড করা বা কোনো পুজো করা হচ্ছে, সেক্ষেত্রে মানে তুমি স্বাধীনভাবে অ্যাটেন্ড করতে পারো, এক্ষেত্রে তোমাকে কেউ বাধা দেবে না। ওকে, এরপর আমরা দেখব নেক্সট রাইট কি আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29 আর 30 নম্বর আর্টিকেলে আছে। 29-এ কী বলছে, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার অফ মাইনরিটিস, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের যে বিভিন্ন লিপিতে তাদের জিনিসগুলো থাকে, তো সেইগুলোকে কিন্তু প্রোটেকশন দেওয়া। আর্টিকেল নাম্বার 30-তে কী বলছে, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে সংখ্যালঘু সম্প্রদায় যাতে তাদের মতো এডুকেশনাল ইনস্টিটিউশন সেগুলোকে তৈরি করতে পারে, সেক্ষেত্রে তাদের অধিকার দিচ্ছে আর্টিকেল নাম্বার 30। জিনিসগুলো প্রত্যেকটা আর্টিকেল যা যা বলছে ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে এগুলো। এরপর আমরা নেক্সট দেখব লাস্ট রাইট, যেটা হচ্ছে সেটা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল নাম্বার 32। এবার দেখো এই আর্টিকেল নাম্বার 32 ভীষণ ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে সুপ্রিম কোর্ট, যেটা ভারতের সর্বোচ্চ কোর্ট, সো এই সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি করতে পারে। সো এখান থেকে কোশ্চেন দুটো আসে, এক হচ্ছে সুপ্রিম কোর্ট কত নাম্বার আর্টিকেলের মাধ্যমে রিট
মানে রিট ইস্যু করতে পারে আর্টিকেল নাম্বার 32। বাট এটাই যদি কোশ্চেন করে হাইকোর্ট কত নাম্বার আর্টিকেলের মাধ্যমে রিট ইস্যু করতে পারে, তাহলে কি বলবে, সেক্ষেত্রে বলবে যে আর্টিকেল নাম্বার 226 226 নাম্বার আর্টিকেলের মাধ্যমে। সো দুটোই আমি এখানে ওই জন্য লিখে দিয়েছি। এবার দেখো কি কি রিট ইস্যু করতে পারে। হ্যাবিয়াস কর্পাস, টোটাল 5টা রিট আছে। হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি অ্যান্ড কো ওয়ারেন্টো। সো টোটাল 5টা রিট আছে। এই 5টা রিট হচ্ছে জারি করতে পারে সুপ্রিম কোর্ট 32 নাম্বার আর্টিকেলের মাধ্যমে আর হাই কোর্ট 226 নাম্বার আর্টিকেলের মাধ্যমে। সো এগুলো খেয়াল রাখবে। এবার দেখো আমি রিটসগুলোই এখানে আমি একবারে ডিসকাস করে দিচ্ছি, তাহলে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পুরো কমপ্লিট হয়ে যাবে। সো প্রত্যেকটা রিটসের মিনিং এক্সামে বেসিক কোশ্চেন আসে কি যে হ্যাবিয়াস কর্পাস কি মিন করে, এটার মানে কি। সো এই জিনিসগুলোর জন্য জেনে রাখা দরকার ভালো করে। মেন হচ্ছে প্রিলিমসে এই টাইপসেরই কোশ্চেন আসে, জেনারেলি হচ্ছে মিনিংটাই কোশ্চেন আসে। যেরকম হ্যাবিয়াস কর্পাস, যেটা মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, জাস্ট বাংলায় আমি বোঝানোর জন্য বলছি। ইট মিনস টু হ্যাভ দ্য বডি অফ অর হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, সশরীরে হাজির করা। মানে কোনো ব্যক্তিকে যখন আটককারী যে আর কি আটক করে, সে হচ্ছে আটক করছে কোনো ব্যক্তিকে তার কোনো ক্রাইমের জন্য। সো এবার তাকে যে আটক করা হলো, তারপর তাকে কোর্টের সামনে সশরীরে হাজির করতে হবে। সো সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং কোর্ট তারপর পরীক্ষা করবে, মানে কোর্ট তারপর ডিসাইড করবে তার সম্পর্কে সমস্ত কিছু ব্যাপার শুনে, মানে সমস্ত প্রুফের পরে, যে তাকে যে বন্দি করা হয়েছে সেটা লিগ্যাল কি ইললিগাল। আই মিন মানে সে কি সত্যিই মানে তার অপরাধটা আর কি তাকে বন্দি করে রাখার যোগ্য কি অযোগ্য। সো তারপরেই কোর্ট ডিসাইড করবে যে তাকে ছাড়া হবে নাকি ছাড়া হবে না। সো সেটাই এখানে বলা হয়েছে হ্যাবিয়াস কর্পাস এই রিট জারি করা মানে যে যাকে বন্দি করেছো তাকে সশরীরে হাজির করো। ওকে, সো এবার দেখো এখানে যদি কোর্ট দেখে যে তাকে যে বন্দি করা হয়েছে এটা ইললিগাল, মানে তাকে ছেড়ে দেওয়া যাবে, সো সেক্ষেত্রে কিন্তু কোর্ট তাকে স্বাধীন করে দেবে, ছেড়ে দেবে। এবার এটা জানবে যে কোন রিট কাদের ক্ষেত্রে ইস্যু করা হয়। এটা কিন্তু বোথ পাবলিক অথরিটিস অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু ইস্যু করা হয় এই হ্যাবিয়াস কর্পাস। নেক্সট রিট দেখবো ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড, মানে কি যে ইস্যুড বাই দ্য কোর্ট টু আ পাবলিক অফিসিয়াল আস্কিং হিম to perform his official duties that he has failed or refused to perform। কোনো পাবলিক অফিসিয়ালকে কোর্ট এই রিটটা জারি করে তাকে আর কি বলছে যে তুমি কোনো মানে সে ধরো কোনো একটা কাজ মানে তার ডিউটি সে পালন করছে না, রিফিউজ করেছে যে পালন করবে না বা সে করছেই না। সো সেক্ষেত্রে কোর্ট তাকে নির্দেশ দিচ্ছে যে এই জিনিসটা যাতে সে পালন করে, তার যে অফিসিয়াল ডিউটি সে যাতে সেটা পালন করে, যেটা পালন করছে না সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর এটা কাদের এগেনস্টে এটাকে ইস্যু করা হয়, সেটা হচ্ছে পাবলিক বডির ক্ষেত্রে, কর্পোরেশন, ইনফেরিয়র কোর্ট, ট্রিবিউনাল আর গভর্নমেন্ট ফর দ্য সেম পারপাস। মানে এই সেম রিজনেই কিন্তু সমস্ত এর ক্ষেত্রেই এই রিটটাকে কিন্তু জারি করা যায়। ওকে, আর কাদের ক্ষেত্রে ইস্যু করা যায় না সেটাও জেনে রাখো। প্রাইভেট ইন্ডিভিজুয়াল অর বডি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল আর বডি মানে তো জানো। আর হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড স্টেট গভর্নর, এদের ক্ষেত্রে জারি করা যায় না। আর চিফ জাস্টিস অফ আ হাই কোর্ট অ্যাক্টিং ইন জুডিশিয়াল ক্যাপাসিটি, এদের ক্ষেত্রে কিন্তু এইগুলো ইস্যু করা যায় না। সো আমি আগেও বলেছি যে এক্সেপশনাল কেসগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন মানে টু ফরবিড, নিষেধ করা। মানে এখানে বলতে চাইছে, দেখো এটা লিখে তো রেখেছি এখানে আমি তোমাদের। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই মানে আমি টোটাল পরপর 3টে ক্লাস দিয়ে দেবো, দেন তারপরে আমি টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফগুলো দিয়ে দেবো। বাট পিডিএফ দিতে 2 ঘন্টা মতো টাইম লাগবে। সো তোমরা তারপরে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। বাট আমি আবারও বলছি, যারা হয়তো এটা দেখে তারপর ভাবছো যে পরের ক্লাসগুলো দেখবো না, শুধু পিডিএফটা পড়বো, কোনো লাভ নেই। যখন আমি জিনিসগুলো ভালো করে বোঝাচ্ছি, এটা যখন একবার ভালো করে শুনে নিচ্ছ, তোমাদের কিন্তু তাতেই মেন লাভ হয়। পিডিএফ পড়ে কিন্তু অতটাও মনে থাকে না। সো আমি ওই জন্যই এতদিন সেরকমভাবে আমি পিডিএফ দিতামও না, ক্লাস করলে সেটা বেশি মাথায় থাকে। সো তোমাদের বারবার বলছি ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখো। সো এবার কি বলছে দেখো, এই যে ফরবিড, প্রহিবিশন মানে ফরবিড, নিষেধ করছে। কি করতে নিষেধ করছে? কেউ যদি তার মানে তার জুরিসডিকশনের বাইরে,
মানে তার এখতিয়ারের বাইরে গিয়ে সে কোনো একটা কিছু করছে, তো সেইটাকেই প্রিভেন্ট করছে, বলছে যে তুমি তোমার এরিয়ার আন্ডারে তুমি কাজ করো, তার বাইরে যেও না। মানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে এই কথাটা মানে এই জন্য ফরবিড করছে যে তুমি তোমার জুরিসডিকশনের আন্ডারে যে কাজ করার সেটা করো। ওকে, আর এটা কাদের ক্ষেত্রে করা হয়? এটা শুধু জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিসের ক্ষেত্রেই করা হয়। মানে এটা শুধু একমাত্র লোয়ার কোর্ট বা মানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকেই আর কি এটা বলছে। ওকে, এরপর দেখো এটা মানে তোমাদের তো একটু আগে বললাম যে জুডিশিয়াল কেস, তো এটা হচ্ছে লেজিসলেটিভ বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি এদের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল না, বা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাভেলেবেল নাই এই রিটটা। সো কোন রিট হচ্ছে কাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল সেটাও জেনে রাখবে ভালো করে। নেক্সট হচ্ছে সার্টিউরারি, বিশেষভাবে জ্ঞাত হওয়া, টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। মানে তুমি ধরো বলছি এখানে যে ইস্যুড বাই হায়ার কোর্ট টু আ লোয়ার কোর্ট, এটাও কিন্তু হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে যে টু ট্রান্সফার আ কেস পেন্ডিং উইথ দ্য লেটার টু ইটসেলফ অর টু স্কোয়াশ দ্য অর্ডার অফ দ্য লেটার ইন আ কেস। মানে কোনো কেস পেন্ডিং রয়েছে সেটাকে সে মানে ট্রান্সফার করতে বলছে, সেটাই হচ্ছে সার্টিউরারির মাধ্যমে বলছে। সো এই জন্য ইনফর্ম করছে। ওকে, নেক্সট দেখবো আমরা, এক মিনিট। নেক্সট হচ্ছে এই যে সার্টিউরারি রিট, এটা কিন্তু আগে একমাত্র ইস্যু করা যেত জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটিসের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসের ক্ষেত্রে ইস্যু করা যেত না। বাট 1991 সালের পর থেকে কিন্তু সুপ্রিম কোর্ট সার্টিউরারিকে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসের ক্ষেত্রেও কিন্তু ইস্যু করতে পারে। ওকে, আর এটা লেজিসলেটিভ বডি বা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু ইস্যু করা যায় না। সো কোন রিট কাদের ক্ষেত্রে ইস্যু করা যায় এগুলো ভালো করে ফলো করবে। নেক্সট আজকের এরপরে আরও দুটো আছে। কুও ওয়ারেন্টো, কোন অধিকারে, যেটা হচ্ছে বাই হোয়াট অথরিটি অ্যান্ড ওয়ারেন্ট, তুমি কোন অধিকারে এই কাজটা করছো সেইটা আর কি বলতে চাইছে। সো এখানে কি বলতে চাইছে যে ইট ইস্যুড বাই দ্য কোর্ট টু এনকোয়ার ইন্টু লিগালিটি অফ ক্লেম আ পারসন টু আ পাবলিক অফিস। ধরো কোনো ব্যক্তি কোনো একটা পদে, কোনো একটা সরকারি পদে, সে হচ্ছে সেই পদে না থেকেও সেই পদটাকে দাবি করছে, সেক্ষেত্রে এটাই আর কি মানে টু বাই হোয়াট অথরিটি, মানে তখন কোর্ট সেটাকে আর কি বিচার করবে যে সে সেই পদটা সত্যিই কি মানে সেটা লিগাল নাকি, মানে সে যে ক্লেম করছে সে সত্যিই কি লিগাল। যদি লিগাল হয় সে ঠিক আছে, আর যদি লিগাল না হয় তাহলে সে পদচ্যুত হলো। সো এটাই কিন্তু এর মাধ্যমে বলা হচ্ছে। ওকে, এর এক মিনিট, এটা অ্যাকচুয়ালি লাস্ট রিট ছিল, আমি একটু ভুল করেছি টাইপিংয়ে, এটা 4 নাম্বার না, এটা 5 নাম্বার রিট ছিল। সো কো ওয়ারেন্টো মানে হচ্ছে কোন অধিকারে, মানে সে যে ক্লেম করছে কোনো একটা পাবলিক অফিসে কোনো পোস্ট, সো এটা হচ্ছে কোন অধিকারে, সেই ব্যাপারটাই কিন্তু কো ওয়ারেন্টোর মাধ্যমে বলা হচ্ছে। আর এটা হচ্ছে একটা রিট যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দুজনেই কিন্তু জারি করতে পারে। ওকে, ইট ক্যান বি ইস্যুড ইন কেস অফ মিনিস্টেরিয়াল অফিস অর প্রাইভেট অফিস। মিনিস্টেরিয়াল অফিস বা প্রাইভেট অফিসের ক্ষেত্রে এটাকে ইস্যু করা যায় না। ওকে, সো ফ্রেন্ডস এই এত পর্যন্তই ছিল, পুরো ফান্ডামেন্টাল রাইট পুরো কভার করে দিলাম আমি। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, নেক্সট কোনো ক্লাসে আমি মেনশন করে দেবো সেটা। আর তাছাড়া যদি পরে টাইম পাই এর ওপর আমি কোশ্চেন তো করাবোই। আমি ডিসাইড করছি কি যে তোমাদের এই ফান্ডামেন্টাল রাইটস বলে না, পুরো ইন্ডিয়ান পলিটি পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তার ওপরে আমি তোমাদের মক টেস্ট দেবো। সো তোমরা ওই মক টেস্টগুলো নিয়ে যদি ভালো করে প্রিপারেশান নাও তোমাদের অনেক হেল্প হবে, মানে পুরো পলিটির ওপরেই আমি আলাদাভাবে মক টেস্ট দেবো সাবজেক্ট ওয়াইজ, সো তাতে তোমাদের সুবিধা হবে। ওকে, সো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তার আগে বলে রাখি যে তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক করো না। এই ভিডিওর যে স্লাইড এক একটা টপিকের ওপর যে স্লাইড বানানো পড়েছে তার জন্য কিন্তু আমাকে কয়েক ঘন্টা টাইম দিতে হয়েছে, প্রচুর কষ্ট হয়। বাট তোমরা কেন লাইক করো না আমি জানি না। সো তোমাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের লাইক করতে তো 1 মিনিটও টাইম লাগে না। আমার ভিডিওটা বানাতে অনেক টাইম লাগে, বাট তোমাদের কিন্তু লাইক করতে 1 মিনিটও টাইম লাগে না। তো ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর বাকিদের সাথে শেয়ার করো। আর পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যেও, ওখানে আমি পিডিএফ দিয়ে দেবো। এরপরে আরও 2টো ক্লাস দেবো, দেন আমি পিডিএফ ওখানে দিয়ে দেবো। আর ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে পারো। আর আমাদের ওয়েবসাইট আছে wbcsjourney.blogspot.com, ওখানেও কিন্তু আমি আপডেট দিয়ে দেবো, বাট দিতে একটু টাইম লাগবে আজকে। ওকে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।